পারে। মানে একজন লোক সরকার যদি চায় যে সামওয়ান, যে কোনো একজন ব্যক্তি, আপনি হন, আমি হই, যে কার হোক, তাকে ইচ্ছা করলে কোনো রকম মানে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তারা বলার দরকার নাই, আমার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা মানে ওয়ারেন্ট থাকার দরকার নাই। সরকার চাইলে এই আইন দিয়ে আমাকে অনির্দিষ্টকালের জন্য, মানে 1 মাস 2 মাস 1 বছর কোনো ব্যাপার না, আমাকে আটক রাখতে পারে। এটাকে তখনই সরকার করেছিল যে অজুহাতে বলেছিল চোরাচালানি বেড়ে যাচ্ছে, সন্ত্রাস বেড়ে যাচ্ছে, অতএব এই আইনটা করা দরকার এবং লোকজনকে ধরে ধরে আনা দরকার। তো এই আইন দিয়ে চোরাচালানকে দমন করা গিয়েছিল, সন্ত্রাস দমন করা গিয়েছিল তা না, বাট এটা দমন করা গিয়েছিল বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ধরে ধরে, জাসদের নেতা কর্মীদেরকে তারা এটা নিয়ে আটক করত। এটা 74 সালের কথা। 74 সাল থেকে শুরু করে যত সরকার আসছে আমাদের এখানে সবাই এই আইনটা প্রয়োগ করছে। এবং যে সরকার আসছে সেটা সময় বিরোধী দল ছিল না, ছিল তো। বিরোধী দলে থাকাকালে তারা কিন্তু এই আইনটা সমালোচনা করছে, বলছে এটা একটা কালো আইন, এই আইনটা থাকা উচিত না। সবাই এবং যারা ক্ষমতায় ছিল তখন তারা প্রয়োগ করছে, ক্ষমতা থেকে যখন নেমে যেয়ে তারা বিরোধী দল হয়েছে তখন তারা এই আইনটা সমালোচনা করছে যে এই আইনটা থাকা উচিত না। আবার যখন তারা ক্ষমতায় আসছে তখন তারা আবার এই আইনটা বলছে এই আইনটা থাকা দরকার। ব্যাপারটা কী দাঁড়ালো, যখন উনি ক্ষমতায় থাকেন, সরকারে থাকেন, তখন ওই কালো আইন হয়ে যায় ওনার জন্য প্রয়োজনীয় আইন, এবং যখন ক্ষমতার বাইরে থাকেন তখন এটা হয় তার কাছে কালো আইন। এইরকম মিউজিক্যাল চেয়ারের মতো আমাদের দেশের ক্ষমতা এবং ক্ষমতাসীনদের মনোভাব আমরা দেখে এসেছি। তো 74-এ ঘটনা, এই উদাহরণ, এই শ্লোক, এত কথা অবতারণা করলাম কেন সেটা একটু বলি। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ সরকার যখন 2008 সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসলো, 2011 সালের দিকে তারা একটা স্থানীয় সরকার নির্বাচন করেছিল, মানে অনেকগুলি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করেছিল, প্রায় 6টার মতো। সবগুলিতে আওয়ামী লীগ হেরেছিল, সব কটাতে। সিলেট, রাজশাহী, খুলনা, তারপরে গাজীপুর, চট্টগ্রাম, সবগুলোতে তারা হেরেছিল। হারার পর যারা জিতেছিল তারা নিশ্চয়ই বিরোধী দলের লোক ছিল সবাই, এবং তারা যে খুব সুন্দরভাবে মেয়রশিপটা চালাতে পেরেছে তা কিন্তু না। এরা কেউই পূর্ণ মেয়াদে সুস্থভাবে মেয়রের চেয়ারে বসতে পারেনি। সবাইকে কোনো না কোনো আইন দিয়ে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে ওখানে আওয়ামী লীগ তার দলের একজন কমিশনারকে ওই যে প্যানেল মেয়র বলে বানিয়ে তারা চালিয়েছে। কোনো একটা মেয়র দায়িত্ব পালন করতে পারে নাই। কেন পারে নাই? তাদের বিরুদ্ধে কোনো একটা আইন দিয়ে, কোনো একটা মামলা দিয়ে, তখন একটা নিয়ম ছিল, যদি কোনো মেয়রের বিরুদ্ধে কোনো একটা মামলা থাকে, ফৌজদারি মামলা থাকে, অথবা যদি সে ফৌজদারি মামলার আসামি হয় এবং যদি তার বিরুদ্ধে কোনো নৈতিক স্খলনজনিত অভিযোগ থাকে, এই সমস্ত কয়েকটা নিয়ম ছিল। এইগুলি কোনো একটা থাকলে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া যায়, সরিয়ে দিয়ে অন্য একজনকে আপনি ওদের মাঝখানে প্যানেল থেকে কাউকে একজনকে আপনি বসাই দিতে পারেন। প্রত্যেকটা জায়গায় এই ঘটনা ঘটেছিল। মেয়ররা হয় জেলে গিয়েছিল অথবা পলাতক ছিল, ঘটেছে। কিন্তু এই আইনটার আমি খুবই সমালোচনা তখনও করেছি, এখনও করি। আমার কথা হলো, একজন লোক জনপ্রতিনিধি, জনগণ তাকে নির্বাচন করেছে, তাকে আপনি একটা প্রশাসনিক আদেশের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে তাকে আপনি সরিয়ে দেবেন কিভাবে? কেন? তাহলে কি আপনি জনগণের রায়কে অবমাননা করলেন না? এটা উচিত না। একটা ছুতা নাতায় তো আপনি তাকে সরিয়ে দিতেই পারেন, এটা তো উচিত না। এই বিষয়টা যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এলো, তারা এটাকে আরও নগ্নভাবে প্রয়োগ করলো। কীভাবে নগ্নভাবে প্রয়োগ করলো? তারা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল কবে? 2024 সালের 8ই আগস্ট। ঠিক তার 9 দিনের মাথায়, মানে 17 আগস্ট তারা কয়েকটা আইন করলো। এই আইনগুলি কী কী? আইনগুলির নামগুলি আমি বলি। আইনগুলি হলো স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ। আইন মানে অধ্যন্ত সংসদ নাই, কিন্তু প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করেছে। তবে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ, এই 4টা আইন তারা করলো। এবং এই 4টা আইনে তারা কী বললো? তারা বলল
আগে যেরকম একজন প্রশাসককে, একজন নির্বাচিত নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে, নির্বাচিত জনপ্রতিনিধিকে, স্থানীয় সরকারের এদেরকে যেমন এখন একটা কারণ দেখিয়ে ছুতানাতায় সরিয়ে দেওয়া যায়, এখন তারা দেখুন এতগুলি কারণ আমি কী করে দেখাবো। ওনারা কারণ দেখানোর মধ্যে ধারলেন না। ধার না দিয়ে ওনারা বললেন, মূল কথা হলো ওনারা বললেন যে যদি সরকার মনে করে যে বিশেষ পরিস্থিতিতে অথবা জনস্বার্থে এই জনপ্রতিনিধিদের বরখাস্ত করতে হবে, তাহলে তারা ইচ্ছা করলে করতে পারে। মানে কোনো রকম অজুহাত, কোনো রকম লেম এক্সকিউজ কিছুই দেখাতে হবে না। সরকার মনে করেছে যে বিশেষ পরিস্থিতি বা জনস্বার্থে। এখন বিশেষ পরিস্থিতি কাকে বলে বা জনস্বার্থ কোনটা, এর কোনো সংজ্ঞা কিন্তু এই আইনে দেখানো হয় নাই। এবং হয় নাই বলে তখন যে ঘটনাটা ঘটেছিল তা হলো 2024 সালে, মানে সেই যে আইনটা করলো 17 আগস্ট, তার ঠিক দুদিনের মধ্যে 12টা সিটি কর্পোরেশনের মেয়র, 60টা জেলা পরিষদের চেয়ারম্যান, সারা দেশে সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে অন্তর্বর্তীকালীন সরকার অপসারণ করে। সব মিলিয়ে অপসারিত জনপ্রতিনিধির সংখ্যা হলো 1876 জন। এই 1876 জনকে এক নোটিশে অন্তর্বর্তীকালীন সরকার অপসারণ করে দেয়। তারা সবাই, এদের মধ্যে এমন লোক ছিল, যেহেতু আপনার উপজেলা পরিষদ এগুলোতেও আপনার সবগুলোতে একসঙ্গে হয় না, কোনোটা হয় তারপরে আবার মানে মেয়াদ শেষ হইতে আবার সময় লাগে, এক এক সময় হয়। এমনও দেখা গেছে মাত্র 15 দিন অফিস করতে পেরেছে, 15 দিন। এমন অনেক আমার কাছে আমার সঙ্গে বেশ কিছু উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা বলেছেন, একজন আমাকে বলেছিলেন ভাই মাত্র 15 দিন আমি বসতে পেরেছি। একজন বলেছেন খালি রেজাল্টটা হয়েছে, বসতেও পারি নাই। এখন এই এত টাকা খরচ করে ইলেকশন করেছে, ভোট পেয়েছে, সে এখন এক কলমের খোঁচায় নাই হয়ে গেল। কেন নাই এটাতে প্রশ্নও করতে পারবে না। এটা কি কোনো সভ্য আইন হতে পারে? এই অসভ্যতা অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে 4টা অধ্যাদেশের মাধ্যমে। যাক, আগের সরকার, ওদের বদনাম বেশি করি না, আমি এখন বর্তমান সরকারের আমলে আসি। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার 133টা অধ্যাদেশ জারি করেছিল। সেগুলোকে আইন অনুযায়ী এই সংসদ অধিবেশন শুরু হওয়ার পর 1 মাসের মধ্যে তুলতে হবে, আলোচনা করতে হবে, পাশ করতে হবে, আর না হলে বাতিল হয়ে যাবে। গতকালকে কিন্তু আমি বলেছিলাম যে 98টা অধ্যাদেশ তারা হুবহু পাশ করতেছে, যা আছে তাই পাশ করবে। আর বাকি যে থাকলো যে কয়টা 35টা, সেই 35টার মধ্যে কিছু তারা একদম বাতিল করে দিয়েছে, এটা হবেই না। আবার কিছু তারা অধিকতরভাবে করবে এবং কিছু তারা আলোচনা করবে। এগুলো 3টা ক্যাটাগরিতে রেখেছি। কালকে আমি এগুলি যেগুলি বাতিল করে দিয়েছিল এবং অন্যান্যগুলি যে গণভোট যা নাকি তারা মানে তুলবে কিন্তু আলোচনা মানে বাতিলই হয়ে যাবে বলা যায়, যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো কালকে বলেছিলাম। আজকে আমি 98টা নিয়ে 98টার মধ্যে একটা নিয়ে আলোচনা করার জন্য বসছি। আসলে একটা না, 4টা। সেই 4টা কোনটা? এই এতক্ষণ যে আলোচনাগুলি করলাম, ওই যে বললাম যে 17 তারিখে স্থানীয় সরকার বিষয়ক 4টা অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ হয়েছে, ওই 4টা নিয়ে। ওই 4টা কিন্তু 98-এর মধ্যে আছে, মানে এই 4টা পাস হবে, হয়ে যাচ্ছে, কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই পাস হবে। এবং এই 4টার মধ্যে কিন্তু ওইটা আছে যে সরকার চাইলে যদি বিশেষ পরিস্থিতির কারণে অথবা জনস্বার্থে যে কোনো স্থানীয় সরকারের প্রতিনিধিকে যে কোনো সময় বরখাস্ত করতে পারবে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো হলো এই, আগামীতে যখন এইটা যখন আইন হয়ে যাবে, তখন আগামীতে যখন কোনো কেউ উপজেলা চেয়ারম্যান হবেন, যখন কেউ কোনো মেয়র হবেন, তিনি যদি অন্য দলের হন, সরকার বিরোধী কোনো দলের হন, সরকার ইচ্ছা করে 2 দিনের মাথায় তাকে বরখাস্ত করে দিতে পারবে। তাহলে ইলেকশন কে করবে? কেবল নিজের দলের লোকজন করবে। আমরা বলেছিলাম না, আমি আর ডামির নির্বাচন, স্থানীয় সরকারে আমি আর ডামির নির্বাচনের একটা ব্যবস্থা আইনগতভাবে পাকাপোক্ত করার চেষ্টা হচ্ছে। ইহা কি গণতন্ত্র? আমরা এটাকে গণতন্ত্র বলবো? আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের অগণতান্ত্রিক অনেক অধ্যাদেশ বাতিল করে দিলেন, এই 4টা রাখলেন কেন? আপনার পক্ষে যায় তাই?
নতুন সরকার এসেছে, অনেকে আমাকে বলেন নতুন সরকার মাত্র দায়িত্ব নিল, এরকে সমালোচনা কেন করেন? আমি সমালোচনা করতে চাই না, বিশ্বাস করেন আমি চাই নতুন সরকারকে সমর্থন করতে। পাশাপাশি আমি এটাও তাদেরকে অনুরোধ করব, এমন কিছু করেন যেন সমর্থন করতে পারি। এটা কি সেই কাজ? এই কাজের সমর্থন কে করতে পারবে বলেন আপনি আমাকে? গণতান্ত্রিক মন মানসিকতা যার মধ্যে সামান্যতম আছে, সে পারবে এটাকে সমর্থন করতে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিনিস্ট্রি এটা, ওনাকে তো আমি একদম ভদ্রলোক হিসেবে জানি। আপনি এরকম স্বৈরাচারী একটা আইনকে সাপোর্ট করতেছেন, কিভাবে করতেছেন ভাই? আপনার তো বয়স হয়েছে না, আপনার বয়স হয়েছে, আপনি এমন কিছু করেন যেন আপনার মৃত্যুর পরেও মানুষ আপনাকে প্রশংসা করে, যেন এই লোকটা গণতান্ত্রিক ছিল, এই লোকটা একটা ভালো কাজ করে গিয়েছে। এটা ভালো কাজের নমুনা বলেন ভাই। আচ্ছা বাদ দেন, আমি তাও বাদ দিলাম, ওনার কাছে আমি ব্যক্তিগত কোনো ওনার ভালো মানুষই চাই না, আমি ধরে নিলাম উনি একটা এই লোক। কিন্তু আপনি আমাকে বলেন আপনার দলের কি এটা আদর্শ? আসেন আমি দুটো পয়েন্ট আসি। এক নম্বর পয়েন্ট হলো, আমরা জানি যে এই সরকার শুরুর থেকেই, মানে সরকার মানে বিএনপি অনেক আগের থেকেই 31 দফা রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা করতেছিল, মানে একদম শেখ হাসিনার আমল থেকে কিন্তু 31 দফা রাষ্ট্র সংস্কার করবে। সেই 31 দফার 21 নম্বর দফাটা কি জানেন? আমি আপনাদেরকে পড়ে শোনাই। 21 নম্বর দফাটা হলো যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা। সেখানে বলা হয়েছে যে মৃত্যুজনিত কিংবা আদালতের আদেশে পদ শূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ না করা এবং আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশের বলে বরখাস্ত বা অপসারণ না করার কথা না, মানে করা যাবে না। তারা কিন্তু নিজেরা বলেছে, যদি একজন স্থানীয় সরকার প্রতিনিধির মানে মেয়রের যদি তার মৃত্যু না হয়, তাহলে ওই পদে কাউকে তারা সরকারি লোক প্রশাসক নিয়োগ করবে না। অথবা যাদের মধ্যে মামলা আছে, মামলা হলেই অপসারণ অপসারণ করবে না, বরঞ্চ যতক্ষণ পর্যন্ত দণ্ডপ্রাপ্ত না হবে, আদালত যদি তার বিরুদ্ধে দণ্ডাদেশ দেয় তখন তাকে অপসারণ করবে, এর আগে করবে না। এটা কেন করেছিল? ওই নিজেদের যে অতি তিক্ত অভিজ্ঞতা ওটার কথা মাথায় রেখে করেছিল। তাদের মেয়রগুলিকে জাস্ট একটা মামলা দিয়েই অপসারণ করা হয়েছিল, মামলা রায় কিন্তু রায় পর্যন্ত অপেক্ষা করে আগে অপসারণ করছিল। এই জন্য তারা বলছে যদি সেটা ফৌজদারি অপরাধে দণ্ডিত হয় তখন তারা অপসারণ করবে, এর আগে না, বলেছে তো, মাথায় রাখেন। ঠিক সেই একই জিনিস এবার যখন তারা নির্বাচন করে, সেই নির্বাচনেও স্থানীয় সরকার, শক্তিশালী স্থানীয় সরকার গঠন, এখানে যে তারা বলেছে একই কথা বলেছে যে মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদশূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। তাহলে স্থানীয় সরকার কোনো প্রশাসক নিয়োগ করা হবে না। এই সরকার প্রথম দায়িত্ব নেওয়ার পর যে অপকর্মটা করেছে, আমার বিবেচনা অপকর্ম বলছি আমি, সেটা হলো যে বিভিন্ন সিটি কর্পোরেশনে তার নিজস্ব দলীয় লোককে প্রশাসক হিসেবে নিয়োগ করেছে। আপনার সামনে যখন একটা সাপ আসে, বিষধর সাপ, আপনি মানে আপনার যে শরীরে যে রক্ত, হিমোগ্লোবিন, এগুলো জমে যায় ভয়ে, আতঙ্কে, আপনার হার্টবিট বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আপনি যে একটা হা করবেন, অনেক সময় সাপ দেখলে সে হা করার ক্ষমতা থাকে না। আপনি যে এক পা একটু এগুবেন, পা কাঁপাতো দূরের কথা, পুরো পা ফ্রিজ হয়ে যায় যারা ভয় পায়। একটা গবেষণায় দেখা গেছে যে সাপের কামড়ে যত লোক মারা যায়, 99% মানুষ মারা যায় হার্ট অ্যাটাকে। এর কারণ হলো 99% সাপ হলো বিষহীন, তার বিষ নেই। তো সে সবুল মারে, সে মনে করে আমি মরে গেছি, হার্ট অ্যাটাক করে মারা যায়, কিন্তু শরীরে দেখা গেল যে তার কোনো বিষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো একজন সাপুড়ে সে সাপ ধরে ফেলে, বিষধর সাপ ধরে ফেলে, মুখে চুমো দেয়, গলায় পেঁচিয়ে থাকে, আর আপনি দেখার সঙ্গে সঙ্গে আতঙ্কে আপনি চিত হয়ে পড়ে যাচ্ছেন, মরে যাচ্ছেন, হার্ট অ্যাটাক করছেন, আপনার হাত পা ফ্রিজ হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। কারণ কি? জ্ঞানের অভাব।
আপনি সাপ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। একইভাবে ধরেন নতুন একটা মার্সিডিজ গাড়ি আপনার স্ত্রী, আপনার খুব প্রিয় স্ত্রী, সারা দুনিয়া দেখে আপনি পছন্দ করে বিয়ে করেছেন। তো বাসর করতে আপনি যাবেন। বাসর করতে যাবেন কোথায়? একটা হোটেলে। শ্বশুরবাড়ি থেকে আপনাকে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি দিয়েছে। তা আপনার স্ত্রী বলল যে, আসো প্রিয়তম, আমি নিজে তোমাকে ড্রাইভ করে সেই গাড়িতে করে আমরা বাসর করার জন্য অমুক হোটেলে যাব। তুমি কোনো টেনশন করো না, আমি আসলে গাড়ি চালাতে পারি না, কিন্তু কখনো চালাই নাই, কিন্তু তুমি আমাকে দোয়া করো। তোমার দোয়া থাকলে আমি ভুল করব না। আমি দেখেছি ড্রাইভাররা পাশে বসে দেখেছি কিভাবে চালায়, কিন্তু আমি কখনো স্টিয়ারিং ধরিনি। তো তুমি আমার পাশে, আজকে আমাদের বাসর রাত, এবং তুমি আমার প্রিয়তম, তুমি একজন কামেল মানুষ, অলি আল্লাহ মানুষ, আমার জন্য একটু দোয়া করো। আমার সারা জীবনে একটা প্রতিজ্ঞা ছিল যে বিয়ের পর নিজের হাতে গাড়ি চালিয়ে, এবং আমি কোনো রকম প্র্যাকটিস ছাড়া গাড়ি চালিয়ে সফলভাবে আমি আমার মাকামে গিয়ে পৌঁছব। এরকম যদি অফার আপনার স্ত্রী দেয়, আপনি কি করবেন? বা ধরুন আপনি যদি নারী হন, ঠিক একই ঘটনা আপনার স্বামীর ক্ষেত্রে ঘটল। স্বামী আপনাকে এরকম একটা অফার দিল, আপনি যখন কি করবেন? একটা দৌড় দিবেন, বললাম পাগল হয়ে গেছে এই মহিলা বা এই পুরুষ। তো এই যে কাহিনীগুলো বললাম, রাষ্ট্র পরিচালনা, আপনার যে কোনো একটা বিষধর সাপ, বা এই যে গাড়ি চালনা থেকে শুরু করে অন্য যা কিছু আছে তার সাথে অতীব অতীব কঠিনতর একটা বিষয়। যারা এখানে বসেছেন, এখানে আবেগ দিয়ে, নাটক দিয়ে কোনো জিনিস হবে না। এখানে পর্যাপ্ত জ্ঞান লাগবে, লেখাপড়া লাগবে, অভিজ্ঞতা লাগবে, বন্ধু লাগবে, বান্ধব লাগবে, সাহায্যকারী শক্তি লাগবে, দেশি বিদেশি সহযোগিতা লাগবে, পরিবেশ লাগবে, অনুকূল পরিস্থিতি লাগবে, আরও কত কিছু, জনগণের প্রত্যেকটা মানুষের সহযোগিতা লাগবে। 18 কোটি মানুষের মধ্যে ধরুন 4 থেকে 5 জন মানুষ, ফরহাদ মাজারের মতো 4 থেকে 5 জন মানুষ খালি কয়দিন পর পর এক একটা করে বুলি ছেড়ে দেবে। একটা সরকারের পতন হতে 6 মাসের বেশি সময় লাগবে না, এখন যে অবস্থা চলছে। মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, জাস্ট এক সপ্তাহ পর পর একটা করে ফটো কার্ড দিয়ে দিবে। সরকারের কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, এমনি আপন ভারে নুয়ে পড়বে। প্রথম আলো প্রতি সপ্তাহে একটা একটা করে ফটো কার্ড দিয়ে দেবে, কালের কণ্ঠে একটা করে ফটো কার্ড দিয়ে দেবে, আর কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করতে হবে না। এতেই বুঝতে পারেন যে ব্যাপার। তাহলে এই যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে আপনাকে প্রথম আলো লাগবে, মাহমুদুর রহমান লাগবে, কালের কণ্ঠ লাগবে, বসুন্ধরা লাগবে, গোলাম মোল্লা রনি লাগবে, ওই যে যাকে বলে ফরহাদ মাজহার লাগবে, যাদের মুখ আছে আর কলম আছে প্রত্যেকটা লোককে লাগবে। এবং একই সঙ্গে সরকারের সাথে যারা জড়িত আছে, একটা পিয়ন থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যিনি চিফ সেক্রেটারি, তার যে কোনো একটা কর্ম, যে কোনো একটা কথা, যে কোনো একটা লেখা মুহূর্তের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে বারুদের মতো আগুন ছড়িয়ে দিতে পারে। এটা হলো রাজনীতি। তো সেই রাজনীতি গোখরা সাপ বা অন্য যে কোনো ভয়ঙ্কর প্রাণীর চেয়ে কোনো অংশে কম নয়। তো যেটা বলছিলাম, এই কারণে সরকার যারা বসছেন, জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে এসছেন 17 বছর পর। এই 17 বছর ধরে